সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরু করছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আপনারা তো নিশ্চয়ই জানেন যে আমরা আমাদের এই স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে বিভিন্ন ধরনের অসুখ, তার কি চিকিৎসা হতে পারে, সেক্ষেত্রে কি করণীয় এবং এটার সাথে আসলে লাইফস্টাইল মডিফিকেশন কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সেই সমস্ত বিষয় আমরা আলোচনায় রাখার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, আমি নুসরাত জাহান দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছে এবং আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মেয়েদের বিভিন্ন ধরনের গাইনোকোলজিক্যাল সমস্যার জন্য যে ক্যান্সার তৈরি হয়ে থাকে সেই বিষয়গুলো আমাদের আজকের আলোচ্য বিষয়। আমাদের এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠানের শুরুতেই চলুন দর্শক আমরা পরিচিত হই না আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার বেনজির হক পান্না 1980 সালের জুলাই মাসে নারায়ণগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2004 সালে সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি পপুলার মেডিকেল কলেজে অবস অ্যান্ড গাইনি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। ম্যাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ এনটিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা তো বর্তমানে বিভিন্ন ধরনের ক্যান্সারের কথা শুনে থাকি, স্পেশালি মেয়েদের ক্ষেত্রে আমরা সবাই যেটা জানি কমন একটা ক্যান্সার, সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। কিন্তু এর বাইরেও কিন্তু মেয়েদের আরও অনেক ধরনের গাইনোকোলজিক্যাল ক্যান্সার হয়ে থাকে। সাপোজ আমি যদি বলি যে ওভারির ক্যান্সার বা সার্ভিক্সের ক্যান্সার বা ইউট্রাসের ক্যান্সার, সো এই ক্যান্সার সম্পর্কে জানতে চাই। তবে তার আগে একটু জানবো যে এই ধরনের ক্যান্সারটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের আসলে কি কি করা উচিত? আসলে ক্যান্সার নিয়ে কথা বললে খুব মন খারাপ হয়ে যায়, তাই না? যে ক্যান্সারের তো আসলে চিকিৎসা খুব কম এবং খুব ব্যয়বহুল। আমাদের মতো একটা দেশে ক্যান্সার হওয়া মানে একটা অভিশাপের মতো, নট অনলি পেশেন্টের বেলায়, একটা ফ্যামিলির বেলায়ও। তো আসলে গাইনি যদি আমি মেয়েদের বেলায় স্পেসিফিক বলি তাহলে তো ব্রেস্ট ক্যান্সার। তাছাড়া যেটা আছে খুব কমনলি হয়ে থাকে সেটা হচ্ছে সার্ভিক্সের ক্যান্সার। জরায়ুর যে ওপেনিং, মুখ বাংলা ভাষায় বলি আমরা, সেখানে একটা ক্যান্সার হয়ে থাকে এবং এই ক্যান্সারটার যে দুইটা পিক এজ থাকে সেটা হচ্ছে 35 বছর, 30 থেকে 35, আরেকটা হচ্ছে 50 বা অ্যাবাভ। তো 30-35 বছর বয়সে একটা মেয়ের ক্যান্সার হওয়া খুবই প্যাথেটিক। ফ্যামিলি মাত্র শুরু করা, বাচ্চা ছোট ছোট, তাই না? সো এগুলোকে স্ক্রিন করা যায়, কোন পেশেন্টের ক্যান্সার হবে, কোন পেশেন্টের হবে না, বা হওয়ার প্রসেসে আছে কিনা, এই বিষয়টাকে স্ক্রিন বলে। স্ক্রিন বলতে আমরা এই জিনিসটাই বুঝি যে তার এখনো হয়নি বাট হতে পারে, সে রিস্কি। তো এই স্ক্রিনিং প্রসেসটা আমাদের দেশে এখন খুব অ্যাক্টিভ। জরায়ুর ক্যান্সারটার স্ক্রিন করার জন্য আমরা যেটা করে থাকি VIA, ভায়া খুব কমনলি সব হসপিটালে হয়ে থাকে এবং ফ্রি। এটার জন্য কোনো কস্ট লাগে না। আরেকটা খুব স্পেসিফিক টেস্ট আছে প্যাপস্মিয়ার। প্যাপস্মিয়ারটাও সরকারি হসপিটালে আছে, বাইরের সব হসপিটালগুলোতেও হয়। তো এই যে স্ক্রিনিং প্রসেসটা শুরু হবে 21 থেকে 21 বছর বয়স থেকে। কোনো একটা মেয়ে যদি 21 বছর বয়সেই স্ক্রিনিংটা শুরু করে, ম্যারিড মেয়ে, আনম্যারিড মেয়ের স্ক্রিনিং লাগবে না, তার আগে সে ভ্যাকসিন নিয়ে নিতে পারে। আমাদের দেশে এখন যেটা হচ্ছে 9 থেকে 13 বছর বয়সে সব বাচ্চা স্কুলে পড়ছে, ওই বাচ্চাদেরকে কিন্তু এখন দিতেই হবে ভ্যাকসিন সবার জন্য উন্মুক্ত করা হচ্ছে। তো আমরা যে বিষয়টাই ছিলাম যে 21 বছর থেকে স্ক্রিনিং প্রসিডিওরগুলো শুরু করতে হবে, যে সবাই গিয়ে হসপিটালে করতে পারে। ভায়াতে যদি মনে হয় যে প্রবলেম আছে সে কল্পোস্কোপি করতে পারে। তো সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিংয়ের জন্য অ্যাকচুয়ালি ভায়া, প্যাপস্মিয়ার এবং কল্পোস্কোপি, আর তার চেয়ে স্পেসিফিক একটা আছে SPV DNA টেস্ট। এই টেস্টগুলো করে প্রপার টাইমে আমরা কিন্তু বুঝতে পারি যে কোন মেয়েটার অলরেডি ক্যান্সারের প্রসেসে আছে বা কার হতে পারে বা কে ভালো আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি চিন্তা করি, আমরা মেয়েরা কিন্তু কম বেশি নিজেদের ব্যাপারে একটু অসচেতন। সুতরাং আপনি যে টেস্টগুলোর কথা বলছিলেন যে ক্যান্সার থেকে রক্ষা পাবার জন্য কোন টেস্ট আসলে না করলেই নয়? জরায়ুর মুখের যে ক্যান্সারটা, সেটার জন্য যদি একটা স্পেসিফিক টেস্ট করে, আমি মনে করি প্যাপস টেস্ট করতে পারি। প্যাপস টেস্টটা খুবই স্পেসিফিক এবং আনম্যারিড মেয়েরা তো আর করবে না, ম্যারিড মেয়েরা করবে। প্রথমে যেটা সে করবে 3 বছর পর করবে, 21 বছর বয়স থেকে স্টার্ট করবে, 3 বছর পর। যদি দেখা যায় পরপর 3টা নেগেটিভ, তাহলে সে 5 বছর পর করতে পারে, আপ টু 65 ইয়ার্স, 65 বছর পর্যন্ত। আর এর মধ্যে সে তো অবশ্যই ভ্যাকসিনেটেড হয়ে যাবে, তাই না? প্যাপস যখন নেগেটিভ আসবে, প্যাপসে যদি ম্যালিগনেন্ট কোনো সেল না থাকে, তাহলে তো সে ভ্যাকসিন নিয়ে নিবে। ভ্যাকসিন নিলে যে 2টা স্ট্রেন দিয়ে ক্যান্সার হয়, 16 এবং 18,
মানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, তো ওই যে 16 এবং 18-র এগেনস্টে কিন্তু ভ্যাকসিন আমরা দিচ্ছি। সো এর মধ্যে সে তাহলে জরায়ুর মুখের ক্যান্সার নামক একটা অভিশাপ থেকে সে কিন্তু মুক্ত হয়ে গেল। যারা 13 থেকে 14 বছর বয়সে ভ্যাকসিনটা নিচ্ছে তাদের হয়তো ক্যান্সার হবার পসিবিলিটি নাই, কিন্তু যারা 30 বছর বা 40 বছর বয়সের পরে সেই ভ্যাকসিনটা নিচ্ছে সেটি আসলে কোনোইভাবে আসলে কাজে লাগছে না। এই বিষয়ে আপনার মতামত? এখানে ঠিক এটা বুঝার ভুল আছে। জরায়ুর মুখের যে ক্যান্সারটা হয় সেটা কিন্তু সেক্সুয়াল রিলেশনের উপর ডিপেন্ডেন্ট। এখন কোনো মেয়ে 11 বছর 14 বছর বয়সে তার বিয়ে হয়ে গেছে এবং সে এতদিন পর্যন্ত কোনো ভ্যাকসিন নেয়নি এবং সে কোনো টেস্টও করলো না, সে গিয়ে 30 বছর বয়সে একটা ভ্যাকসিন নিয়ে নিল, তাহলে তো তার ক্যান্সার প্রিভেনশন হলো না, তার তো অর্গান অলরেডি এফেক্টেড হয়ে গেছে, তাই না? অলরেডি তার অর্গান এফেক্টেড। সে 16 বছরে বিয়ে হয়েছে, 18 বছরের মধ্যে তার একটা ফার্স্ট বেবি হয়ে গেছে এবং সে হাজব্যান্ডের সাথে স্টে করছে। এই যে তার একটা প্রসেস তো অলরেডি স্টার্ট হয়ে গেল। নিয়মে তো বিয়ে যখন হবে তার 3 বছরের মধ্যে ফার্স্ট টেস্ট করে নিতে হবে। তো এখানে একটু বুঝার ভুল আছে। ভ্যাকসিনের কিন্তু আসলে কোনো দোষ নেই। আমরা তো বলেইছি আপনি আগে টেস্ট করেন, আপনার নেগেটিভ হলে আপনি ভ্যাকসিন নেন। হ্যাঁ, তো সে তো টেস্ট করেনি, সে না নিয়ে ভ্যাকসিন নিয়েছে, তাতে তার ভ্যাকসিনটা কোনো কাজ করবে না। আর আরও একটা কথা আছে, এই যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের অনেকগুলো চেইন, 6, 11, 16, 18, 31, 50-র উপরেও আছে। তো কোনটা অ্যাকচুয়ালি যে কার্সিনোমা করে সেটা কিন্তু বোঝা যায় না। তারপরেও বিভিন্ন রিসার্চ দিয়ে যেটা আমরা জানি যে 16 আর 18টা একেবারে 99% ক্যান্সারের জন্য রেসপন্সিবল, ওইটার এগেনস্টেই কিন্তু ভ্যাকসিন দেওয়া হয়। ম্যাম, ওভারি ক্যান্সার এটি কাদের বেশি হয়ে থাকে বা যদি হয় কখনো, সেক্ষেত্রে কি কি ইনিশিয়েটিভ ও ট্রিটমেন্টটা তাদের হতে পারে যেটির মাধ্যমে তারা এই ক্যান্সার থেকে আসলে মুক্ত হতে পারে? ওভারিয়ান ক্যান্সার এটা কিন্তু যে কোনো বয়সেই হতে পারে, তবে দেখা যায় ওভারিয়ান ক্যান্সারটা যারা খুব অল্প বয়স, মানে 18-20-এ যাদের ওভারিয়ান টিউমার হয় কিংবা 40-50-র পর যাদের, ওই দুইটা বয়সে কিন্তু এই ওভারিয়ান ক্যান্সারটা হতে পারে। তো স্ক্রিনিং প্রসিডিউরটা এই ধরনের এই গ্রুপটাকেই আমাকে আগে বেছে নিতে হবে। 20 বছর বয়স, আমার কাছে একটা মেয়ে আসলো যে আমার পেটে একটা লাম্প ফিল হচ্ছে, চাকার মতো অনুভব করছি, আমাকে কিন্তু মাথায় প্রথমেই ক্যান্সার রাখতে হবে। অথচ এই মেয়েটাই যদি 30 ইয়ার্সে আসে আমার কাছে, সে কিন্তু ক্যান্সারের রোগী নাও হতে পারে। এই ওভারিয়ান ক্যান্সার কিন্তু একটা ফ্যামিলিয়াল কন্টিনিউশন, ফ্যামিলিতে মা, খালা বা নানি বা এই ম্যাটার্নাল রিলেটিভে যদি থাকে ওভারিয়ান ক্যান্সার, তাহলে কিন্তু মেয়ের হতে পারে। ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, কলোরেক্টাল ক্যান্সার, এগুলো সব ফ্যামিলিয়াল, বিশেষ করে মায়ের ফ্যামিলিতে যদি থাকে তাহলে আসতে পারে। সো এই মেয়েটাই কিন্তু সবার আগে স্ক্রিনিংয়ে যাবে। স্ক্রিনিং বলতে আমরা কি বুঝি, তাকে ওই সবসময় ফলো আপে ডক্টরের কাছে আসলে আমরা জিজ্ঞেস করি যে আপনার কি পেটে কোনো হেভিনেস ফিল হয় কিনা। আর যেটা কমনলি একটা আলট্রাসোনোগ্রাফি করতে পারি, আলট্রাসোনোগ্রাফিতে ওভারিতে কোনো টিউমার, সিস্ট বা গ্রোথ আছে কিনা সেটা দেখে নিলাম। কিছু টিউমার মার্কার আছে, টিউমার মার্কার যেটা ব্লাড থেকে আমরা টেস্ট করি, ওই টিউমার মার্কারগুলো করে দেখা যায় যে ওর শরীরে কি কোনো ক্যান্সারের জীবাণু আছে কিনা। হ্যাঁ, যেমন CA-125 নামে একটা টিউমার মার্কার আছে, খুব কমনলি আমরা ইউজ করে থাকি। CA-19-9, তারপরে কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন, তারপরে হচ্ছে আলফা ফিটোপ্রোটিন, এরকম খুব আরও কিছু আছে। এই টেস্টগুলো বিশেষ করে যেই মেয়ের মায়ের ওভারিয়ান ক্যান্সার হয়েছে বা যেই মেয়েটার আগে একটা ওভারিতে টিউমার ছিল, এই গ্রুপটাকে কিন্তু আমরা এই স্ক্রিনিংগুলো করতে পারি। হ্যাঁ, তো আবার একটা মহিলা 50 ইয়ার্সে আসলো, তার পিরিয়ডটা বন্ধ হয়ে গেছে। এখন তার তো পিরিয়ড যখন বন্ধ হয়ে যাবে তখন ইউটেরাস, ওভারি এগুলো সব সেনাইল, ছোট ছোট হয়ে যাবে। তো এখন আলট্রাসোনোগ্রাফিতে দেখা যাচ্ছে তার একটা ওভারিতে টিউমার। আমাকে কিন্তু মাথায় রাখতে হবে যে তার ক্যান্সার হওয়ার পসিবিলিটি আছে। আর টিউমার মানেই ক্যান্সার, এটাও আবার মাথায় রাখতে হবে, টিউমার মানেই যে ক্যান্সার না। সেই ক্ষেত্রে ওই যে টিউমার মার্কারগুলো করব, সিটি এমআরআই আছে, পেট স্ক্যান আছে, এগুলো করব, এগুলো সবই স্ক্রিনিং টুল। যাদের মেনোপজ হয়ে যায়, মেনোপজ হওয়ার পরে তো তাদের যেহেতু মেনস্ট্রুয়েশনটা বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে কি এটার সাথে ভবিষ্যতে তার ক্যান্সার হবার কি কোনো রিলেশন আছে কিনা? মেনোপজ যখন হয়ে যায় আমাদের শরীরের খুব ইম্পর্টেন্ট দুইটা হরমোন, ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন, এই দুইটা হরমোন কিন্তু আমাদের বডি থেকে নাই হয়ে যায়, মানে মেইন যে হরমোন দুইটা, তবে উইক ফর্মে সে থাকতে পারে শরীরে। তো মেনোপজের পর দুইটা ক্যান্সার খুব কমনলি হয়। একটা হচ্ছে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, মানে ইউটেরাসের, জরায়ুর। এতক্ষণ কিন্তু আমি জরায়ুর মুখের কথা বলেছি যেটা সার্ভিক্স, জরায়ুর বাইরে ডিম্বাশয়ের কথা বলেছি, কিন্তু জরায়ুর কথা বলিনি। জরায়ুর টিউমার যেটা, সেটা কিন্তু মেনোপজের পরই হয়। আচ্ছা। আরেকটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। সো যখন একটা মা মেনোপজে চলে যাবে, তাকে সব সময় ব্রেস্ট স্ক্রিনিংয়ে থাকতে হবে। কমনলি যেটা হয় মেমোগ্রাম,
বিশেষ করে ফ্যামিলি হিস্ট্রি থাকলে। আরেকটা হচ্ছে গিয়ে এন্ডোমেট্রিয়াল থিকনেস, আলট্রাসোনোগ্রাফি করলে আমরা যে জিনিসটা বুঝি এন্ডোমেট্রিয়াল থিকনেসটা খুব ছোট থাকার কথা, পাতলা 4 থেকে 6 মিলিমিটার। যদি আমি আলট্রাসোনোগ্রাফিতে দেখি যে সেটা 10-12 হচ্ছে, কিংবা মেনোপজ হয়ে গিয়েছিল অনেক দিন আগে, এখন তার মাঝে মাঝে স্পটিং হয়, একটু একটু ব্লিডিং এর মতো হয়, তো এই যে হিস্ট্রিটা সে দিল, এই পেশেন্টকে কিন্তু ইগনোর করা যাবে না। আমরা তাকে একটা টিভিএস করাতে পারি, অ্যাট এ টাইম তাকে আমরা CA-125 করতে পারি, আর মেমোগ্রাফি, এই 3টা ইনভেস্টিগেশন তাকে আমরা ইয়ারলি করতে পারি। এটা হচ্ছে গিয়ে জরায়ুর ক্যান্সার আফটার মেনোপজ স্ক্রিনিং প্রসিডিউর। অনেক সময় অনেক মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে প্রথম বাচ্চা তার হয়ে গেছে, এখন সেকেন্ড বেবি নেওয়ার ক্ষেত্রে তার হয়তো বেবি সে কনসিভ করতে পারছে না, দেখা গেল সে আলট্রাসোনোগ্রাফি করার পরে তার জরায়ুতে কিছু টিউমার দেখা দিয়েছে। তো এই ক্ষেত্রে কি এই ধরনের টিউমারগুলোকে আসলে পরবর্তীতে ক্যান্সারে পরিণত হতে পারে কিনা? বাচ্চা হওয়ার যে বয়সটা, ওই বয়সে কিন্তু জরায়ুর ক্যান্সার হয় না, সার্ভিক্সের হতে পারে বাট জরায়ুর হয় না। তো ওই সময় যে টিউমারটা কমনলি পাওয়া যায় ওটাকে আমরা ফাইব্রয়েড বলে থাকি, ফাইব্রয়েডিনোমা। ফাইব্রয়েডিনোমা অ্যাকচুয়ালি মেলিগনেন্সি হয় না, একদম খুব লেস দেন 1%। সো ফাইব্রয়েডিনোমা কখনো তার জন্য মেলিগনেন্সি করবে না, বাট যেই মেয়েটার ফাইব্রয়েডিনোমা হয় তার শরীরে ধরে নিতে হবে এস্ট্রোজেন হরমোনটা বেশি আছে। আচ্ছা, হ্যাঁ, তো যার এস্ট্রোজেন হরমোন বেশি তারই কিন্তু মেনোপোজের পর মেলিগনেন্সি হওয়ার চান্স থাকে। সো ফাইব্রয়েডিনোমা মেলিগনেন্ট না, বাট যার ফাইব্রয়েডিনোমা হয়েছে সে কিন্তু মেনোপজ হয়ে যাওয়ার পরেও স্ক্রিনিং এ থাকবে। পরবর্তী সময়ের জন্য তাকে সচেতন থাকতে হবে। অনেক অভিভাবকরা রয়েছেন যাদের সন্তানরা, বিশেষ করে কিশোরী যারা রয়েছে, তাদের পিসিওসিস দেখা দেয় বা এন্ডোমেট্রিওসিস দেখা দেয়। তো তাদের ভীতি থাকে যে এই কিশোরীটির পরবর্তীতে কোনো কারণে সিস্ট বা টিউমার বা ক্যান্সার হবার কোনো সম্ভাবনা আছে কিনা। এক্ষেত্রে স্ক্রিনিং প্রসেসটা আসলে তারা কি করতে পারে? পিসিওএস এর যে প্রবলেমটা, ওইটাও কিন্তু এস্ট্রোজেন বেশি থাকার জন্যই হয়। আচ্ছা, পলিসিস্টিক ওভারি, তো এটা হচ্ছে এস্ট্রোজেনটা এতই বেশি থাকে যে ওখানে কোনো এগ হয় না। এগ না হওয়ার কারণে বা ম্যাচিওর ফলিকল হয় না, যার কারণে দেখা যায় মেয়েটা দিনের পর দিন এমেনোরিক থাকে, পিরিয়ড তার বন্ধ হয়ে থাকে। এই গ্রুপটাও কিন্তু আমাকে পরবর্তীতে স্ক্রিনিংয়ে থাকতে হবে। স্ক্রিনিং মানে পিসিওএস এর তো ট্রিটমেন্ট আছে, খুব ভালো ট্রিটমেন্ট, এবং ভালোভাবে মেনটেন করলে, ট্রিটমেন্ট নিলে পিসিওএস কিন্তু কন্ট্রোলে থাকবে। পিসিওএস কখনো একেবারে ভালো হওয়ার মতো অসুখ না, এটা হরমোন ডিপেন্ডেন্ট। মেয়েটার শরীরে যতদিন হরমোন আছে পিসিওএস তাকে অ্যাটাক করবে, কিন্তু তাকে কন্ট্রোলে থাকতে হবে। এবং এই মেয়েটার বাচ্চা হবে, পরবর্তীতে হয়তো পিরিয়ডটাও রেগুলার হলো, কিন্তু তাকে সবসময় এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হলো কিনা সেটার জন্য টিভিএস করে করে চলতে হবে। পিসিওএস হচ্ছে একটা রিস্ক ফ্যাক্টর ফর ফিউচার মেলিগনেন্সি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। আপনাদের ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন, এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। বন্ধ্যাত্ব মানে হচ্ছে যে বাচ্চা কাচ্চা না হওয়া, কিন্তু এটার একটা ডেফিনেশন আছে যে হাজব্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রী 1 বছর কোনো জন্ম নিয়ন্ত্রণ ছাড়া, কোনো রকম মেথড ছাড়া যদি মেলামেশার পরে 1 বছরের মধ্যে কোনো বাচ্চা কাচ্চা না হয়, ওরা চাচ্ছে কিন্তু বাচ্চা কাচ্চা হচ্ছে না, সেটাকে আমরা সহজভাবে বন্ধ্যাত্ব বলে থাকি। তার মানে কারো যদি 6 মাস বিবাহ হয়েছে, তার বাচ্চা কাচ্চা হচ্ছে না, সে কিন্তু অ্যাডভাইস নেওয়ার দরকার নেই, অ্যাটলিস্ট 1 বছর চেষ্টা করতে হবে। তারপরে যদি বাচ্চা কাচ্চা না হয়, তাহলে মেয়েদের সমস্যার জন্য সাধারণত গাইনিকোলজিস্টরা দেখেন, ছেলেদের সমস্যার জন্য অ্যান্ড্রোলজিস্ট বা ইউরোলজিস্টরা দেখেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গেই থাকুন।